আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগ আগস্টে কি করবে? আগস্টে কোনো ঘটনা ঘটবে, আগস্টে কোনো বিষয় তৈরি হবে কিনা, আপনারা যারা আমাদের শো রেগুলার দেখেন তারা নিশ্চয়ই এর মধ্যে ভারতীয় সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর শোগুলো দেখেছেন। আমি অসংখ্য ফোন পেয়েছি, অসংখ্য টেক্সট পেয়েছি, অসংখ্য মেসেজ পেয়েছি এবং অসংখ্য অসংখ্য কমেন্ট। সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছিল না। নানান জনের নানান প্রশ্ন, নানান বিশ্লেষণ। বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশে বিএনপি ঘরানার মানুষ যদি বলেন, বিএনপির সমর্থক কর্মী যদি বলেন, জামাতে ইসলামীর কর্মী সমর্থক যদি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি যদি বলেন, তারা এটাকে একেবারেই গায়ে মারছে না, তারা একেবারেই জাস্ট ঝেড়ে ফেলে দিচ্ছে যে এগুলো সব পাগলের প্রলাপ। আমরা কোনো পক্ষের বক্তব্যকে আমরা ডিফাইন করার জন্য এখানে বসিনি, আলোচনায় বসিনি। গৌতম লাহিড়ী তার বিশ্লেষণ জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করেন, তাদের কাছ থেকে তথ্য পান এবং সেই তথ্য অনুযায়ী তিনি নিজের মতো করে কি হতে পারে এটার একটা ছবি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতামতের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার মতামতেরও আমি কোনো ডিফাইন করছি না। আমি শুধু আমার প্রশ্ন একটা জায়গায়, বাংলাদেশের ভেতরের যে বাস্তবতা, বাংলাদেশে এখন যদি বলেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, তাদের নানান কষ্ট আছে, নানান না পাওয়া আছে। মার্কিন চুক্তি নিয়ে বহু আক্ষেপ আছে, ইউনুসের শাসন আমলের বিচার না হওয়া নিয়ে আক্ষেপ আছে, হামেদ টিকা নিয়ে ইউনুসের অপকর্মের বিচার হবে কি হবে না এগুলো নিয়ে প্রশ্ন আছে, আইন আদালতে অনেকেই যাচ্ছেন। কিন্তু তারেক রহমান সরকার এখনই ধসে পড়ুক বা আগামী আগস্টে ধসে পড়ুক, এইটা বোধহয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখনই চায় না। কারণ বাংলাদেশে বহু চড়াই উতরাই গেছে। একদিকে ভোটারবিহীন সময় গেছে 10-15 বছর, 10 বছর মিনিমাম। 2008-এর নির্বাচন তো আমরা গ্রহণযোগ্য নির্বাচন ধরবো, কিন্তু 14 থেকে যদি 24 পর্যন্ত 10 বছর ধরি, সেই 10 বছরের নির্বাচন আসলে কোনো নির্বাচনই বাংলাদেশে হয়নি। সুতরাং মানুষের আক্ষেপ আছে সেই 10 বছর। তারপরে ইউনুসের আমলটা একটা কালো অধ্যায় গেছে, ফলে মানুষের মধ্যে আর বোধ হয় আর কত কাহাতকার। ফলে একটা সরকার এসছে, সেই সরকারকে মানুষ সময় দিতে চায়। বাংলাদেশে প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বাংলাদেশের অন্যান্য উইং বলেন, আমলাতন্ত্র বলেন, সবাই মিলেই যে একটা সরকার আসছে, সরকারকে আমরা সময় দিই, কাজ করার সুযোগ দিই। আমরা সাংবাদিকরা যারা পর্যালোচনা করি, তাৎক্ষণিক খারাপটাকে খারাপ বলি, কিন্তু ওভারঅল মোটা দাগে বলি যে না, একটা সরকারকে অন্তত বসার সময়টা দেওয়া উচিত। তারপর যদি খুব বেশি কিছু হয় তখন না হয় বলার সময় বলা যাবে। ফলে আমার সন্দেহ শুধু একটা জায়গায়, সেই জায়গাটা হলো বাংলাদেশে যা ঘটে তা সমস্ত কিছু বাঙালির একেবারে মগজে ঢুকে থেকে একান্ত তার ভেতর থেকে তার বুদ্ধিপ্রসূত ঘটে তা না। সেটা যদি হতো তাহলে 5ই আগস্ট 2024 ঘটতো না, সেটা অন্যভাবে হয়তো শেখ হাসিনা সরকারের বিদায় হতো, যেমন 90 হয়েছিল। 90-এও পার্শ্ববর্তী দেশের শক্তি একটা কাজ করেছে, কিন্তু মূল প্ল্যানিং, স্পিরিট, আন্দোলন সবটাই ছিল দেশের ভেতর থেকে। কিন্তু 24-এ এটা হয়েছে সবটাই দেশের বাইরে থেকে, এবং বাংলাদেশের মানুষ একটা সময় গিয়ে বোকা বনেছে, তারা বুঝে গেছে যে তাদেরকে ঠকানো হয়েছে। ফলে আগামী দিনেও সেই ডিপ স্টেট বলেন, মাস্টারমাইন্ড বলেন, বাংলাদেশের দিকে যাদের লোভী চোখ, এরা বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকতে দিবে কিনা, একটা স্থিতিশীল সরকার থাকলে তাদের যে গা জ্বলে, সেই জায়গাটায় তারেক রহমান সরকার কতটা ম্যাচুরিটির সাথে মোকাবেলা করবেন এই ইন্টারন্যাশনাল চক্রকে, এই জায়গাটায় আমার একটা দুশ্চিন্তা কাজ করে। দেখেন, তারেক রহমান সরকারকে একদিকে ইন্ডিয়া ব্যালেন্স করা, একদিকে চায়না ব্যালেন্স করা, চায়না ব্যালেন্স করলে আবার আমেরিকা ব্যালেন্স করা, আমেরিকা ব্যালেন্স করলে চায়না ব্যালেন্স করা, এই চক্করে তো বাংলাদেশ আছেই। আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আছে দেশের ভেতরে একের পর এক অশান্তি, আর আছে জামাতে ইসলামী আসলে কি চায়, কি করতে চায়, এটা নিয়ে দুশ্চিন্তা। ফলে আগস্টে কিছু হবে কি হবে না, এটা নিশ্চয়ই সময় আসার আগে কিছু বলা যায় না। ভালো থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে 4 মে। সেখানে বিজেপির জয়ের একটা পূর্বাভাস ছিল, কিন্তু এভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। তারপর থেকে এই পরিস্থিতি একটু একটু করে উত্তেজনার দিকে যাচ্ছিল। এর মধ্যে গতকাল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্বভাবতই আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের ওভারঅল পরিস্থিতি কোন দিকে, একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে কি এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এছাড়াও মমতা ব্যানার্জি সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য আমার হাতে এসেছে। আজ অনেকদিন পরে আমার সেই কূটনৈতিক সূত্র, আমি আগেই বলেছিলাম, যারা আমার শো নিয়মিত দেখেন তারা জানেন যে আমেরিকার একজন প্রাক্তন কূটনীতিকের সাথে আমার একটি যোগাযোগ আছে একটি সূত্রের মাধ্যমে। তো তিনি অনেকদিন পরে যোগাযোগ করেছিলেন এবং আমি বেশ কিছু তথ্য পেয়েছি। এর তথ্যের প্রথমেই একটু বলে নিই, এই যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান মমতা ব্যানার্জি 3বারের মুখ্যমন্ত্রী এবং তার আগে তিনি একসময় কংগ্রেসের রাজনীতি করতেন, জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেস করে আলটিমেটলি তিনি পশ্চিমবঙ্গের 3বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু কে এই মমতা ব্যানার্জি, যাকে আমাদের ঘরের মেয়ে বলেই মনে হয়, যাকে সবাই দিদি বলেই ডাকে, কিন্তু আমার সূত্র নিশ্চিত করলো এই মমতা ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছেন। তিনি একসময় বিজেপির কাছে গিয়েছেন কংগ্রেসকে দুর্বল করতে। আবার তিনি পশ্চিমবঙ্গে ডিপ স্টেটের এজেন্ট হিসেবেই রাজনীতি করেছেন এবং এর বিনিময়ে তিনি প্রচুর নানা রকমের সহায়তা পেয়েছেন। ইট ইনক্লুডস যে অর্থনৈতিক সহায়তা তিনি পেয়েছেন, বিভিন্ন ধরনের ফান্ড পেয়েছেন। এবং বাংলাদেশের যদি 2024 সালের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের কথা আপনারা একটু মনে করে দেখেন, সেই সময় পশ্চিমবঙ্গের অনেকের ভূমিকা কি ছিল এবং পশ্চিমবঙ্গ সেই সময় এই আন্দোলনকারীদের একটা নিরাপদ আশ্রয় ছিল। এমনকি রংপুরের আবু সাইদ, সেই শিবির ক্যাডার আবু সাইদ যখন খুন হলেন, তাদের এই খুনটা নিয়ে বিতর্ক আছে এবং আমরা অনেকেই বিশ্বাস করি যে তাকে হত্যা করেছে তার দলের লোক এবং তাকে অনেক দেরিতে হাসপাতালে নেওয়া হয়েছে। যাই হোক, এই আবু সাইদের মৃত্যুর পরে তার একটি স্কেচ এঁকেছিল, তিনিও কলকাতার শিল্পী। সুতরাং কলকাতার বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তার চেয়েও স্পেশালি বলতে গেলে এই মমতা ব্যানার্জির একটি যোগাযোগ ছিল এবং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর সাথে যোগাযোগ পরোক্ষভাবে রক্ষা করতেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট ব্যাংকে ধর্মের কার্ড খেলতেন এবং মুসলিম ভোটের উপরে নির্ভরশীল ছিলেন। কিন্তু এই নির্বাচনে দেখা গেছে যে মুসলিম ভোট ভাগ হয়ে গেছে। তারই দলের অন্যতম বিধায়ক হুমায়ুন কবির, যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন, তিনি নতুন দল করলেন এবার আম জনতা উন্নয়ন পার্টি এবং তিনি একাই মুর্শিদাবাদের 2টি আসনে জয়লাভ করেছেন। এই হুমায়ুন কবিরের কারণে অন্তত 10টি আসন তৃণমূল কংগ্রেস হারিয়েছে। সুতরাং একদিকে এই মমতা ব্যানার্জির ডিপ স্টেট কানেকশন, আর একদিকে বিজেপি অনেকদিন ধরে এই রাজ্যে ক্ষমতার দখলের লড়াইয়ে তারা আছে, কিন্তু এইবার তারা বেশ আটসাত বেঁধেই নেমেছিল এবং তারা দেখেছে যে মমতা ব্যানার্জির সমগ্র নির্বাচনী বিজয়ে কোন কোন জায়গায় ছিদ্র আছে, পিটফল আছে, সেইগুলো তারা আইডেন্টিফাই করেছে। যেমন ভোটার লিস্ট, মমতা ব্যানার্জির ভোটার লিস্টে কিন্তু বেশ ধরেন 10 to 20% ভোটার থাকতেন যারা এক্সিস্ট করেন না, হয়তো মারা গেছে বা হয়তো চলে গেছে ভারত ছেড়ে বা নানা কারণে তিনি এরকম 20-30% বলা যায় যে ভোটার তার ভোটার লিস্টে থাকতে হবে। এই 20-30% ভোট তৃণমূল সবসময় নিজের বাক্সে যাতে যায় সেটা ইনশিওর করত। তো এইবার এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রকল্প তারা নিয়েছে। প্রতিবার সীমান্ত এলাকার থেকে লোকজন, ওপারের লোকজন পশ্চিমবঙ্গে এসে ওই যে 20-30% ভোট কাস্ট করে, এটা করে। একটা বড় রকমের ফান্ডিং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকেও পেয়ে থাকেন। এবার এই বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর ফান্ডিংটা বিজেপি আটকে দিয়েছিল। এই হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য এবং তাদের ভোট ব্যাংকে হাত বসাবার জন্য। সেটাও ধারণা করা হয় যে বিজেপিরই একটা চাল। বিজেপি একদম কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ দুজনই একদম পশ্চিমবঙ্গে জয়ের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এর মধ্য দিয়ে তারা বাংলা, বিহার, উড়িষ্যা 3টা রাজ্যেই কিন্তু ক্ষমতা দখল করলো।
যাই হোক, নির্বাচনী ফলাফল 4 তারিখে পাওয়া গেল। সবাই এক্সিট পোল বা বলেছিল এবার বিজেপি ক্ষমতা আসবে, কিন্তু বিজেপিও হয়তো সম্ভবত ভাবেনি যে এরকম ভূমিধস বিজয় হবে, একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি, সেটি প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তারপরে পরিস্থিতি কিন্তু জটিল করেছে মমতা ব্যানার্জি নিজেই। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন না, অথচ ভারতের রাজনীতিতে, দীর্ঘ ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনীতিতে সাধারণত নির্বাচনী ফলাফল মেনে দিয়ে পরাজিত মুখ্যমন্ত্রী গভর্নরের সাথে দেখা করে পদত্যাগ করেন, কিন্তু তিনি এবার করবেন না। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী আজকে 7ই মে এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে বিএনপি যারা নবনির্বাচিত বিধায়ক তারা সরকার গঠন করবে। কিন্তু এই যে মমতার একঘেয়েমি এবং বেশ কিছু জায়গা থেকে খবর আসছে যে মারামারির খবর আসছে, যে এর মধ্যেই গতকাল শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ, তিনি গাড়িতে ছিলেন, দুই পাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে দুই পাশ থেকে গুলি করে এবং ড্রাইভারও গুলিবিদ্ধ হয় এবং চন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন। কারা এই কাণ্ডটি ঘটাল সেটি নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। তদন্ত হবে, নিশ্চয়ই খুনি ডিটেক্টেড হবে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই হত্যার মধ্য দিয়েও কিন্তু পরিস্থিতি একটু উস্কে দেওয়া হলো। আমি যে বলছিলাম যে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে মমতা ব্যানার্জি দীর্ঘদিন রাজনীতি করছেন। যদি ভুল খবর না পেয়ে থাকি, একটা আশঙ্কার কথা আমাকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ডিপ স্টেট আপ্রাণ চেষ্টা করবে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের এই মুহূর্তে এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এই বিদেশি ডিপ স্টেট, এই বিদেশি শক্তি, তারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত করতে এবং একটি দাঙ্গা বাঁধানোর জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। এবং তারই অংশ হিসেবে চন্দ্রনাথ, তাকে হত্যা করা হলো। এবং আগামীতে এটাকে ধর্মীয় রূপেও নেওয়া যেতে পারে, হিন্দু মুসলমান দাঙ্গা অথবা বিজেপি তৃণমূলের দাঙ্গা। যাই হোক, পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে এই থ্রেটের মধ্যে আছে। যেটা উদ্বেগের বিষয় যে এই যে পশ্চিমবঙ্গের একটা দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র চলছে, এর সাথে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মৌলবাদী গোষ্ঠীটিও জড়িত। সুতরাং এখন ভারতকেই এ ব্যাপারে তদন্ত করতে হবে। এই ষড়যন্ত্র যদি আসলেই হয়ে থাকে, সেটি কিভাবে ব্যর্থ করে দেওয়া যায় সেটি তাদের ব্যাপার। আইনজীবী সমিতি এবং বার কাউন্সিলে ভোট প্রদান করবেন বিজ্ঞ আইনজীবীরা। তারা প্রত্যেকেই পোস্ট গ্রাজুয়েট। গ্রাজুয়েশনের পরে আইনের উপর ডিগ্রি অথবা আইনশাস্ত্রে অনার্স সহ মাস্টার্স করেছেন। একজন ভোটারও অশিক্ষিত নয়, অল্প শিক্ষিত নয়। এই উচ্চ শিক্ষিত ডাবল ডিগ্রি হোল্ডার ভোটারদেরকে কেন এত ভয় পাচ্ছেন ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে জড়িত যারা তারা? এত ভয় কেন? আপনারা যদি উপযুক্ত হন, ভালো হন, নিশ্চয়ই ভোটাররা আপনাদেরকে ভোট দেবে। আইনজীবী ভোটাররা নিশ্চয়ই টাকা খেয়ে অথবা জাল ভোট দিয়ে অথবা ভোট ছিনতাই করে তার প্রতিনিধি নির্বাচন করবে না, এবং কখনোই সেটা হয় না। যেখানে ভোট কারচুপির সুযোগ নেই, জাল ভোট দেবার সুযোগ নাই, টাকা খেয়ে ভোট দেওয়া হয় না, দেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী সম্প্রদায়ের সদস্যরা তারা আইনজীবী, ডাবল গ্রাজুয়েট। তাদের ভোট নিতে এত ভয় কেন? তাদের প্রার্থী হতে দিতে এত ভয় কেন? শিক্ষিত ভোটারদের কেন এত ভয় পাচ্ছেন? তাহলে আপনারা অনুপযুক্ত? স্বাভাবিকভাবে এই প্রশ্নটি আসতে পারে। আপনারা যোগ্যতা সম্পন্ন নন, সে কারণে আপনি প্রতিদ্বন্দ্বী রাখতে চান না। প্রতিদ্বন্দ্বী এলে ভোটাররা আপনাকে পছন্দ করবে না, সে কারণ ছাড়া অন্য কোনো কারণ আছে? ভোটবিহীন অবস্থায় কোনো নির্বাচনে নির্বাচিত হওয়ার ভিতরে কোনো কৃতিত্ব নেই। তাহলে আর নির্বাচনের নামে এই পাতানো খেলার দরকার কি? একটা মিটিং করে
আপনারা ডিক্লেয়ার করে দেন যে এই ব্যক্তিরা নির্বাচিত অথবা সিলেক্টেড হলো। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এবং অন্যান্য কোর্টের প্র্যাকটিসরত আইনজীবীরা যখন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়, তাদের ভিতরে যে ক্ষোভের সঞ্চার হয়, সেই ক্ষোভ কিন্তু আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো বিস্ফোরিত হতে পারে। মনে রাখবেন, এত ন্যাক্কারজনক ঘটনা শত বছরের ইতিহাসে আইনজীবী সমিতি সমূহের নির্বাচনে কখনো ঘটেনি, আপনারা যা ঘটিয়েছেন এবং যা ঘটাতে যাচ্ছেন। ভোটারদের, প্রতিদ্বন্দ্বীদের এত ভয়, তাহলে নোটিফিকেশন দিয়েই বলুন কোনো ভোট হবে না, আপনারা যারা যারা গদিতে বসতে চান তারাই বসবেন। এটা সুফল বয়ে আনবেন না, এটা মর্যাদা বয়ে আনবে না। প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে নির্বাচিত হওয়ার ভিতরে আলাদা একটি সার্থকতা থাকে, গর্ব থাকে, গৌরব থাকে। অতীতের কোনো খারাপ উদাহরণ কখনো কোনো দৃষ্টান্ত হতে পারে না। তাছাড়া কোনোদিন প্রতিপক্ষকে নির্বাচন করতে দেওয়া হবে না, এমন কোন সিদ্ধান্ত বা এমন কোন ঘটনা কিন্তু ঘটেনি। আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা কিন্তু ন্যাক্কারজনক, নজিরবিহীন। ভোটারদের এত ভয়, প্রতিদ্বন্দ্বিতা করতে এত ভয় পাচ্ছেন। বাংলাদেশে একটা হামের মহামারী চলছে এবং এই মহামারীতে নিষ্পাপ শিশুরা মারা যাচ্ছে। নবজাতক, 7 মাস, 8 মাস বয়সী, 1 বছর বয়সী, এবং 400 শিশু মারা যাওয়ার পরও বাংলাদেশের কোনো তরফ থেকে, কোনো মানুষের কাছ থেকে কিন্তু কোনো ধরনের প্রতিবাদ নাই বা কোনো ধরনের উচ্চবাচ্য নাই। কিন্তু নাই কেন? এই জিনিসটা একটু আলোচনা করি। দেখুন, আপনাদের নিশ্চয় মনে আছে, জুলাই জঙ্গি উত্থান চলাকালে 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা একটা মেয়ে যে আপনার কাঁপে না কেন, তার কাঁপে না, আসমান কাঁপে, এই বক্তৃতা দিয়ে সে কিন্তু হইচই ফেলে দিয়েছিল এবং তার পরবর্তীতে সে আসমানি বেগম নামে খ্যাতি পেয়েছে। এই জঙ্গিনী মহিলাটা যখন এই বক্তৃতা দেয়, যখন 2024 সালে এই জঙ্গি আন্দোলনটা হচ্ছিল, সেখানে কিছু মানুষ খুন হচ্ছিল, জঙ্গিরা জঙ্গিদের খুন করছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনেও কিছু মানুষ মারা যাচ্ছিল, এবং একজন মারা গেলেই তখন আমরা নানান মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি, 1 জন 2 জন বা আবু সাইদ এবং মুগ্ধর মতো আত্মঘাতী জঙ্গি, যেগুলো আসলে যে কোনো দেশের জন্য আসলে সভ্যতার শত্রু, মানবতার শত্রু, আত্মঘাতী হয়ে যাওয়া এবং এইভাবে আপনার পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে নিজের জীবন দিয়ে দেয়া, যে জীবনটা সে আবু সাইদ এবং মুগ্ধ 2 জনই কিন্তু জঙ্গিদের হাতে জীবন দিল। পরবর্তীতে আমরা দেখেছি যে এই জঙ্গিরা কতভাবে প্রমাণ করেছে এই জঙ্গিগুলা জঙ্গিদের হাতে মরেছে। তার সবচেয়ে বড় প্রমাণ ছিল যে আত্মঘাতী জঙ্গিটা বেঁচে গেছে, সার্জিস, সে কিন্তু হুঙ্কার দিয়েছে যে একটা লাশও কিন্তু তোলা যাবে না, অর্থাৎ লাশ তুলে কবর থেকে পরীক্ষা করা বা লাশগুলোকে ভালোভাবে পরীক্ষা করে এটা যে নির্ধারণ করা যে এরা কিভাবে মারা গেল, সেটা কিন্তু ওই জঙ্গিরা কিন্তু তখন বাধা প্রদান করেছে। আর এরা 1 জন 2 জন 4 জন যাই মারা যাক, আমি এখানে কোনো মৃত্যুর মহিমা করতে আসিনি, তখন কিন্তু ওই যে ডক্টর কামাল হোসেন, তার মেয়ে সারা হোসেন, তারপরে জেডাই খান পান্না, তারপরে আপনার মতিউর রহমান, মাহফুজা নাম, নুরুল কবির, আরো কার কার নাম বলবেন এবং কার নাম বলবেন না আপনি, সবার কিন্তু আসমান কেঁপে গেছে, আসমান জমিন কেঁপে বাংলাদেশ চৌচির হয়ে গেছে। কোনো একটা চ্যানেলে একটা ছেলে টক শো করতো, সে এক হাইকোর্টের বিচারকের ছেলে, জামাতের একটা জঙ্গি, এখনো বোধহয় টক শো করে, সেই ছেলেটার আসমান কেঁপে গেছে। সে সারা হোসেন, এরা রাস্তায় অভিনয় করে টোরে যে কারো বাপের না, এটা তারও কারো বাপের না, দেশটা কারো বাপের না, তারপরে বাংলাদেশের সব নটি, সিনেমা, গল্প, এখানকার অভিনেতা অভিনেত্রী, বাঁধন, মোশাররফ করিম,
কে নাই সেখানে। পরবর্তীতে তো আরো বের হয়েছে যে খাঁটি জঙ্গি আম, ফারুকি বা কি আশফাক নিপুণ, সবার আকাশ বাতাস কেঁপে চার মানে কি কি করুণ দশা, কি কি ধরনের আপনার উচ্ছৃঙ্খলতা ওরা বাংলাদেশে তখন তৈরি করেছিল। এবং সাথে সাথে জঙ্গিনীরা রাস্তায় নেমে জঙ্গিদের মাথায় হাত বুলিয়ে দেয়া, পায়ে পায়ে পানির ছিটকে দেয়া, পানির গ্লাসে গিয়ে দেয়া, হ্যাঁ, পাউরুটি কলা ইত্যাদি আঁচল থেকে বের করে দেয়া, সারা বাংলাদেশকে যেভাবে বেকুব বানিয়েছে। কারণ একদল আত্মঘাতী জঙ্গি বাংলাদেশের উপর আপনার ঝাঁপিয়ে পড়েছিল। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে সরানো এবং বাংলাদেশে দুটা বিশেষ অবস্থার প্রতিশোধ নেয়। একটা হলো 1971 সালে পরাজিত হওয়া পাকিস্তান এবং মানসিকতার বাংলাদেশিরা, পরবর্তীতে যারা আরো বেশি মৌলবাদী, আরো বেশি জঙ্গি এবং বিনাশী শক্তি হয়ে যায়, এবং তার পরবর্তীতে তারা আবার ইয়ে করলো যে যে আপনার 2011-12 সালে যে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেন, সেটার প্রতিশোধ নেওয়া হিসাবে তারা দেশটা দখল করলো। মার্কিনীরা সেখানে যোগ দিল, অন্যান্য বিদেশি শক্তি, কেউ বলে ভারতও যোগ দিয়েছে, চীন, সবাই মোটামুটি এখানে সবাই মানে শেখ হাসিনা গেলে তো রাষ্ট্রটার উপর ঝাঁপিয়ে পড়া যাবে, যার যার অংশ কেড়ে নেওয়া যাবে, ঝাঁপিয়ে পড়েছে। আর বাংলাদেশের যাদেরকে আমরা বুদ্ধিজীবী ইত্যাদি বিবেক টিবেক মনে করি, এই যে সলিমুল্লাহ খান, কত বড় আপনার শেখ হাসিনাকে, সরকারকে ক্ষমতা পদত্যাগও করতে হবে, আবার ক্ষমাও চাইতে হবে, এই বক্তৃতা দিল না। এইসব লোকের কারো কিন্তু আজকে আসমান কাঁপছে না। 400 শিশু কিন্তু মরে গেছে, প্রতিটা শিশু নিষ্পাপ। এবং জঙ্গিদের সময় যারা মরেছে, জঙ্গিরা যাদের মেরেছে, সব মিলে সেখানে তো যা হোক, আমি জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে এই জিনিসটাকে খাটো করতে চাচ্ছি না। মানে তখন এক একটা মৃত্যুর সবার আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছে। আজকে কিন্তু আপনার এতগুলা শিশু মারা গেল। এই শিশু তো শুধু আওয়ামী লীগের পরিবারের বা আওয়ামী লীগ সমর্থকদের শিশু মারা যায়নি, এখানে সব দলের শিশুই মারা যাওয়ার কথা। কারণ এই ধরনের মহামারী কখনো বাছবিচার করে আসে না। বাড়ি মানে কোন বাড়ি আওয়ামী লীগের, কোন বাড়ি এনসিপির, এটা তো আর এই রোগ জানে না। শিশুগুলা কেন মারা গেল? একেবারে অ্যাভয়েডেবল একটা কারণে, সেটা হলো যে ইউনূসের সরকার এদের জন্য টিকার ব্যবস্থা করেনি যথাসময়, এবং টিকা প্রদানও করেনি। ইউনূসের উপর কারো কোনো ক্ষোভ হচ্ছে বা ইউনূসের বিরুদ্ধে যে কেউ একটা কথা বলবে, সেটা বলবে না। এই যে ওয়াকার, যে মোটামুটি বাংলাদেশ দাবড়ে বেড়াচ্ছে 5 আগস্টের পর থেকে, ওয়াকারই তো এখন পর্যন্ত আসলে সবকিছুর মালিক, এখনো সেনাবাহিনীর রাস্তায় আছে। তার মানে হলো তারেক রহমানও পুতুল, ইয়েও পুতুল, ইউনূসও পুতুল। প্রকৃত ক্ষমতা তো ওয়াকার এবং তার বাহিনীর হাতে। তাদের কারো কিন্তু কোনো কিছু কাঁপছে না। কারণ হলো এই শিশুগুলার পেছনে কোনো আপনার সংঘবদ্ধ কোনো চক্র নাই। এবং যেহেতু বাংলাদেশের আসলে মানুষ বলতে বলবো যে আমরা যেগুলোকে বলি যে বুদ্ধিজীবী বা সাংবাদিকতাও তো বাংলাদেশে আজকে নাই। ইউনূস তো সবকিছু মেরে ফেলেছে, তার মধ্যে বাংলাদেশের মিডিয়াটাও মেরে ফেলেছে। আসলে মিডিয়া নিয়ে আলাদা কথা বলা উচিত। না আছে এই দেশে মিডিয়া, না আছে বুদ্ধিজীবী, তাহলে কাঁপবেটা কিভাবে? কাঁপবে না, এর আরো কয়েকটা কারণ আছে। একটা জিনিস দেখবেন, প্রথম কথা হলো যে বুদ্ধিজীবী হতে হলে আপনার এই কন্ডিশনটা কিন্তু আপনার ইউনিভার্সাল। আপনি যদি একজন অসাম্প্রদায়িক মানুষ না হন, আপনি বুদ্ধিজীবী হতে পারবেন না। এখন বাংলাদেশের যে বুদ্ধিজীবীগুলো আছে, তাদের মধ্যে তো অসাম্প্রদায়িক মানুষ আছে। আমি তো মনে করি না মতিউর রহমান, মাহফুজ আনাম, সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দিন ওমর, এরা তো সাম্প্রদায়িক না, এরা হলো নাস্তিক। নাস্তিক হওয়া তো ভালো, নাস্তিক হওয়া ভালো এই অর্থে যে নাস্তিক মানুষ বিবেকবান হয়, কিন্তু এদের কিন্তু কোনো বিবেক নাই। নুরুল কবিরের বিবেক নাই। অর্থাৎ আজকে যে শিশু মারা যাচ্ছে, এখানে কিন্তু কারো কিন্তু আসমানটা কাঁপছে না। কারণ হলো এরা আপাত দৃষ্টিতে নাস্তিক হলেও এরা কিন্তু একটা জায়গায় অন্ধ। এটা হলো এরা জেনেটিক ভাবে এবং আপনার দেহগতভাবে, মানসিকভাবে এরা ভারত বিরোধী আপনার জিন বহন করছে। সেটা কি? পাকিস্তান প্রীতি। কেন পাকিস্তান প্রীতি হয়েছে? এর জন্য কারণ আছে। এখানে ভারত বাংলাদেশ বিষয় না। বিষয়টা হলো যে আমরা যে দেশটাকে, অর্থাৎ ভারতবর্ষটাকে যে হিন্দু এবং মুসলমান এই দুই ভাগে বিভক্ত করলাম,
এই মুসলমানগুলা যেগুলা এই 24-এর জঙ্গি কোয়ালিশনে যোগ দিয়েছে ব্যক্তিগতভাবে সেকুলার হওয়া সত্ত্বেও, সেই আপনার ইউনুস থেকে শুরু করে ইউনুস, মাহফুজা নাম, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, পিনাকি, যারা যারা পিনাকির নামটা এখানে আনা এখনো হয় নাই, পিনাকি তো পুরোপুরি সন্ত্রাসী হয়ে গেছে, যদিও পিনাকি মেধায় এদের অনেকের চেয়ে বেশি পিনাকির মেধা, কিন্তু ওগুলা তো আবার সলিমুল্লাহ খান তো আবার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, যদিও সলিমুল্লাহর মতো বাগ্মী লোকজন আসলে বাটপার হয়, এটা আমি অনেকবার বলেছি। যা হোক, কথা বলে খাটো করছি, আসলে মানে আলোচনাটা বোধহয় আপনার ডিরেল হয়ে যাচ্ছে। সেটা হলো এই লোকগুলা প্রকৃত প্রস্তাবে এদের মধ্যে যে দেশভাগের কারণে, অর্থাৎ একদিক থেকে ওরা যতটাই আপনার সেকুলার হোক, কিন্তু হিন্দু বিদ্বেষটা রয়ে গেছে। ওই যে দেশভাগ হয়েছে হিন্দু এবং মুসলমানের বেসিসে, পাকিস্তান হবে মুসলমানদের, সেই পাকিস্তানটা যে আবার 1971 সালে ভাগ হয়ে গেল, এই ঘৃণাটা এদের মধ্যে থেকে যাওয়াতে এরা আজ পর্যন্ত বাংলাদেশটাকে মেনে নিতে পারে নাই। ফলে এরা সেকুলার হলেও এরা নিজেরা ব্যক্তিগত জীবনে অসাম্প্রদায়িক হলেও ওই সাম্প্রদায়িকতাটুকুন রয়ে গেছে, যেটা রাজনৈতিক কারণে পরিবার থেকে এদের এসছে। আর যেটা হলো যে একটা অসাম্প্রদায়িক মানুষ যেমন আপনার বুদ্ধিজীবী হতে পারে না, আবার এই ধরনের আপনার যে কুসংস্কার ভেতরে থাকে, যে দেশ ভাগের কারণে যেহেতু হিন্দু মুসলমানের হিসাবে ভাগ হয়েছে, এরা যেহেতু মুসলমান ছিল জন্মগতভাবে, এরা যেহেতু পাকিস্তানে থাকতে পারেনি, এখন তারা বাংলাদেশকে ঘৃণা করছে। এই ঘৃণাটাও কিন্তু যুক্তির উপর প্রতিষ্ঠিত নয়, সংস্কারের উপর প্রতিষ্ঠিত। অসাম্প্রদায়িকতা মানেই হলো আপনি পৃথিবীর যাবতীয় সংস্কার মুক্ত। যখন আপনি কোনো সংস্কার মুক্ত হতে পারবেন না, আপনার বিবেক পরিপূর্ণভাবে সাড়া দেবে না। এই লোকগুলার এখানে কিন্তু বিবেকটা মরা আছে, কারণ বিবেক মরা দেখেই এরা যে কোনো কিছুতেই এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিদের সাথে চলে যায়। আপনারা দেখেন, আপনারা খেয়াল করেছেন কিনা, 2013 সালে হেফাজত কাণ্ডের সময় সিপিবির অফিস কিন্তু ওরা জ্বালিয়ে দিছিল, এই হেফাজতের ছেলে মেয়েরা। সেই সিপিবির লোকগুলা, সেই মোজাহিদুল ইসলাম সেলিম বা এই লোকগুলা কিন্তু আবার 2024 সালে এসে সেই জঙ্গিদের সাথে গেল জঙ্গি উত্থানের সময়। এদের যে মানসিক অসুস্থতা আছে বা মানসিক বিকাশ বলুন বা ওদের চিন্তা ভাবনা যুক্তি, এগুলা যে পরিপূর্ণ না। শুধু শেখ হাসিনাকে ঘৃণা করতে হলেই তো এইভাবে জঙ্গিদের সাথে যাওয়া যায় না, তাই না? শেখ হাসিনাকে ঘৃণা করেও তো অনেকে জঙ্গিদের সাথে যায় নাই। শেখ হাসিনার উপর অনেকেই রাগ ছিল, কারণ হলো যে অনেক ধরনের রাগ থাকতে পারে। শেখ হাসিনা সরকার চালিয়েছেন, সেই সরকার থেকে যদি কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়া না যায়, একটা মানুষের তো রাগ উঠতেই পারে, সেই রাগ তো থেকেছেই। কিন্তু বাড়তি রাগ হলো যে পাকিস্তান প্রীতি এবং 1971 সালের ওই পরাজয় এরা ভুলতে পারে না। এই যে মনের মধ্যে ওদের সংস্কার, এইটা ওদের বিবেকটাকে একটা 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 বাধা দিয়ে রাখে আপনার এই যে আজকে হামের শিশু মৃত্যুতে আওয়াজ দিতে। তবে এইটা হলো দ্বিতীয় কারণ। সবচেয়ে বড় কারণটা কি জানেন? বড় কারণটা থেকে বাংলাদেশের লাভও হয়েছে, ক্ষতিও হয়েছে। ক্ষতি যেমন হচ্ছে, এখন যে হামের মহামারী চলছে, এখানে কেউ কোনো কথা বলছে না, কিন্তু বড় লাভ হলো যে এই আবর্জনাগুলো সমাজে চিহ্নিত হয়ে গেল। 2024 সালের জঙ্গি উত্থানের কালে এরা সবাই একত্রিত হয়েছে। এই যে এতক্ষণ যাদের কথা আলোচনা করলাম, সেকুলার, বাম, ডান, জঙ্গি সব একাকার হয়ে গেছে না? এদের সবার একটা কমন আপনার শত্রু এবং মিত্র আছে। কমন মিত্র হলো পাকিস্তান, কমন শত্রু হলো ভারত। এবং ভারত যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে এবং বাংলাদেশ স্বাধীনতায় তারা সহায়তা করেছে, সেই জন্য এই ভারত এই জন্য তারা ঘৃণা করে, আর বাংলাদেশকে তো ওরা ঘৃণা করেই, কারণ ওরা তো বাংলাদেশ চায়নি। এদের সবার আব্বা হলো যে বদরউদ্দিন ওমর। আপনারা দেখবেন ওই বদরউদ্দিন ওমরের ছাত্র হইল নুরুল কবির। ফলে এদের বিবেক অংশত জাগ্রত, এবং এরা যে সবাই দল বেঁধে 2024 সালে এই জঙ্গিদের সাথে গেল, ওরা তো জানে যে ওরা একটা পক্ষ নিয়েছে। এবং এই 2024-এর আঘাতটা এত ব্যাপক আঘাত ছিল, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মূল দল আওয়ামী লীগকে সরকার ছেড়ে দিতে হলো। আওয়ামী লীগের শত শত নেতা কর্মী আপনার রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, বিনা বিচারে শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে তারা বিনা বিচারে জেলে আটকে রেখেছে, হিন্দুদের নির্যাতন করেছে। এবং চিন্তা করা যায়, আমির হোসেন আমুর মতো নেতা আপনার জেলে, এখন বড় বড় সাংবাদিকরা জেলে। হ্যাঁ, এই যে ওরা একটা পক্ষ নিয়ে নিচ্ছে না, এখন সেই পক্ষটাকে
এই পক্ষ তো ছিল যে আপনার আত্মহত্যা করা অথবা বিজয়ী হওয়া। হ্যাঁ, নুরুল কবিররা যেই পক্ষটা নিয়েছে এটা আত্মহত্যা শামিল, অর্থাৎ তাদের যে পক্ষ তারা নিয়েছে তারা যদি বিজয়ী হয়, তারা যদি এই বাংলাদেশে প্রিভেল করে, তারা যদি এই বাংলাদেশে আপনার স্থায়ী আসন করতে পারে, তাহলে তাদের বিজয় বিজয়। আর যদি সে আসন যদি তারা করতে না পারে তাহলে কিন্তু পরাজয়। কারণ হলো এটা তো 24-এর খুনাখুনিটা তো ডিসাইড করে ফেলেছে বাংলাদেশকে, যে বাংলাদেশে এক পক্ষ আসলে দুই পক্ষের যে সহাবস্থানের চেষ্টা বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আওয়ামী লীগ এরা করেছিল সেটা আসলে সফল হয় নাই। ফলে এখন কিন্তু আপনার ওই জায়গাটায় যেতে হবে যে 71 সালের হিসাব নিকাশ চুকাতে হবে। ফলে বাংলাদেশে এখন হয়ে গেছে আইদার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বসবাস করবে, অথবা এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলা যারা 24-এর জঙ্গি কোয়ালিশন করেছিল তারা বসবাস করবে। এই বিভেদটা এবং এই যে প্রেডিক্টটা আমি করছি কে বাংলাদেশে বসবাস করবে, এটা কিন্তু 2024-এর জঙ্গিরা কিন্তু সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। যে মানে ওই জর্জ বুশ জুনিয়র যেমন বলেছিল যে আইদার ইউ আর উইথ মি অর উইথ দেম, ওই রকম একটা অবস্থা আর কি। তো এখানে বড় জিনিস হয়ে গেল যে 2024-এর জঙ্গি উত্থানটা আসলে ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হয়ে গেছে এই জন্য যে 2024-এ যে কোনো জঙ্গি উত্থানকে যদি আপনি ষড়যন্ত্র নাম দিতে পারেন, বিপ্লব নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, কিন্তু সেটাকে যদি আপনি সফল করতে চান তাহলে যেই ভূখণ্ডটা আপনি দখল করলেন তার তার সেখানে শান্তি আনয়ন করতে হবে এবং তার অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2024-এর জঙ্গি কোয়ালিশনের জন্য ওরা যে আদর্শ আপনার লালন পালন করে, সেই পাকিস্তানি আদর্শ, সাম্প্রদায়িক আদর্শ, সেখানে অনেক সেকুলার থাকা সত্ত্বেও সেই আদর্শ যখন আপনার রাষ্ট্র চলে, সে রাষ্ট্রের কোনো অর্থনৈতিক উন্নয়ন হয় না, সে রাষ্ট্রে শান্তি আসে না। যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে 24-এর 5 আগস্ট থেকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের সামাজিক গ্রন্থিগুলা নষ্ট হয়ে গেছে, সোশ্যাল ফ্যাব্রিক যেগুলাকে বলে। তারপরে আপনার বাংলাদেশের একটা চির দারিদ্রের মধ্যে পড়েছে, তার মরার উপর খাড়ার ঘাই হিসাবে ইউনুস কিন্তু আবার ইলেকশনের 2 দিন আগে দেশে একটা বাণিজ্য চুক্তি করে দেশটা স্থায়ীভাবে সে তার যে যারা নিয়োগকর্তা ছিল সেই মার্কিনীদের হাতে তুলে দিয়েছে এই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। এই অবস্থা এখন দেখছেন না, তারেক রহমান আজকে কিন্তু খলিলকে পাঠিয়েছে চীনে। তারেক রহমান তো এখন উন্মাদের মতো খালি টাকা খুঁজবেন, কারণ ওনার কাছে তো টাকা নাই। এই নাই থাকা সত্ত্বেও উনি কিন্তু ওই যে ইউনুসের চুক্তি মানার জন্য 45,000 কোটি টাকা কিন্তু আবার মার্কিনীদের দিয়ে দিয়েছেন চুক্তি করে। সেগুলো দিবেন মানে কিস্তিতে পরিশোধ করুন, বাট দেয়া তো হয়ে গেছে। চিন্তা করেন এই অবস্থায় যেই আজকে হামের যে যে মহামারী চলছে, এখানে এই যে সব বুদ্ধিজীবী যাদের কাছ থেকে আপনারা আশা করেন যে ওরা একটু প্রতিবাদ করবে, একটু সহানুভূতি জানাবে, ওরা কোন মুখে জানাবে? ওরা তো প্রথম কথা হলো 24-এর জঙ্গি কোয়ালিশনের পক্ষ নিয়ে নিছে। আপনি যদি গণতান্ত্রিক ধারায় কোনো একটা পক্ষ নেন আপনি সার্ভাইভ করতে পারবেন, কারণ অপর পক্ষ ক্ষমতা আসলে আপনাকে সেইভাবে জবাবদিহি করতে হবে না। কিন্তু এরা তো খুনিদের পক্ষ নিয়ে নিয়েছে। 2024-এ যারা খুন রাহাজানি করেছে এবং রাষ্ট্র ধ্বংস করেছে, পরবর্তীতে যারা খুন করেছে তাদের পক্ষ এই এই 24-এর এই যে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলছি এরা নিয়ে নিয়েছে। এবং এরা কিন্তু দেখতে পাচ্ছে যে দেশটা ধ্বংস হয়ে গেছে এবং এতে ওদের বুক অনেক বেশি কাঁপছে। ওদের আসমান কাঁপছে না শিশু মৃত্যুতে, কিন্তু এই যে 24-এর জঙ্গি কোয়ালিশনের যে রাজনৈতিক ব্যর্থতা জামাত এবং বিএনপির, তাতে কিন্তু ওদের আসমান কেন মহাবিশ্ব কেঁপে যাচ্ছে ভেতরে ভেতরে। এই অবস্থায় ওরা কিন্তু আরো বেশি 24-এর জঙ্গি কোয়ালিশনের সাথে অ্যাটাচ থাকবে, অর্থাৎ তারেক রহমানকে জামাতকে ওদের আরো বেশি সমর্থন দিতে হবে। না দিলে এটা তাদের সার্ভাইভালের প্রশ্ন, মানে তাদের ফিজিক্যাল সার্ভাইভালের প্রশ্ন। যেখানে তাদের ফিজিক্যাল সার্ভাইভালের প্রশ্ন জড়িয়ে গেছে, সেখানে আপনারা কিভাবে আশা করেন যে হামে 400 শিশু মারা গেলে এদের বুক কাঁপবে, এরা কথা বলবে? এরা যতক্ষণ পারে কথা বলবে না, যতক্ষণ পারে এটা তারেক রহমানকে বা জামাতকে বাঁচিয়ে রাখার এবং তাদের মাধ্যমে বাংলাদেশ শাসন করানোর চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো এরা সফল হবে কি? আপনি যদি ইতিহাসের শক্তিতে, সভ্যতার শক্তিতে বিশ্বাস করেন, আপনি বুঝবেন যে 24-এর জঙ্গি কোয়ালিশন বাংলাদেশে সফল হবে না। হ্যাঁ, বাংলাদেশকে ওরা অনেক বছর পিছিয়ে দিয়েছে, বাংলাদেশের অনেক মানুষ জঙ্গিদের সমর্থন করেছে, তার শাস্তি স্বরূপ বাংলাদেশের মানুষ এটা পাবে। কিন্তু এরা বাংলাদেশে কোনোদিন স্থায়ী হতে পারবে না। কারণ হতে পারবে না কেন? ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি না থাকলে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কোনো দেশে উন্নয়ন করা যায় না। আর বাংলাদেশের মানুষ যে সচেতন, আপনি যদি তাদের অর্থনৈতিক উন্নয়ন করতে না পারেন, তাদের যদি আপনি তাদের যদি ক্ষুধা নিবৃত্তি আপনি না করতে পারেন, তারা খুব বেশি দিন আপনাকে সহ্য করবে না। তারেক রহমান বলুন
কিংবা জামাত বলুন, 24-এর যত জঙ্গি কোয়ালিশন আছে সবাই, তার সাথে তাদের এই বুদ্ধিজীবী পাকিস্তানি সেকুলার মেকুলার সব মিলে যারা আছে, এদের সবার ভাগ্য আজকে এক জায়গায় এসে পৌঁছেছে, এবং সেটা একটা ডুবন্ত জাহাজের মতো। এটা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। এদের কাছ থেকে আপনি হামের মহামারীর কোনো কথা, মানে এই মহামারীতে যে শিশুরা মারা যাচ্ছে এদের জন্য আপনি কোনো আর্তনাদ পাবেন না। দুই একজন দিতে পারে বোল পাল্টে, কিন্তু এরা সবাই কিন্তু এখন তারা যে যে বিপদে পড়েছে সেই বিপদ নিয়েই আপনার ইয়ানপসি করছে। ফলে আমাদেরকেই ঘরে ঘরে মানুষকে সচেতন করতে হবে। এত বড় একটা অন্যায় অপরাধ যে বাংলাদেশের উপর হয়ে গেল, এতগুলা শিশু মারা গেল, নিরপরাধ শিশু, এবং এই মৃত্যুগুলা যে আপনার এই শিশুগুলা তো বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারতো। আর 24-এর যে জঙ্গি কোয়ালিশন, জঙ্গি উত্থানে যারা মারা গেছে, এগুলা তো সব এই দেশের আবর্জনা, এই দেশের শত্রু একটা আত্মঘাতী জঙ্গি, যাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় রাস্তায় মেরে ফেলা হয়। সেগুলো নিয়ে সেগুলোর তুলনায় এই শিশুগুলোর মৃত্যু যে অনেক বেশি এই দেশের জন্য নিদারুণ একটা ট্র্যাজেডি, সেটার সহানুভূতি আপনি তো 24-এর জঙ্গি কোয়ালিশনের এই সহযোগী বুদ্ধিজীবীদের কাছ থেকে পাবেন না। রোহিঙ্গার সাথে তো বাংলাদেশি অবৈধ মুসলমানদের সাথে এক কাতারে ফেলতে পারেন না। রোহিঙ্গাদের তাদের বলা, তারা বলতেছে তারা বার্মা বলতেছে তারা তাদের না। তা আপনি তাদের নিলেন কেন? ওর জোর করে পাঠাইছে তাই আপনি নিছেন। আর ভারত পুশব্যাক করলে খুব খারাপ। তাদের জন্য ক্যাম্প বানাবেন, থাকতে দিবেন, ওয়েলকাম জানাবেন, রোহিঙ্গা আসো আসো আসো। রোহিঙ্গারে জোর করে পাঠাইছে, আপনি নিলেন কেন? আপনারা যান নাই চরমনায়ের পীর, হেফাজত, জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে যান নাই? তাদের ওয়েলকাম জানাইতে আপনি গেলেন কেন? আচ্ছা, রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইলেন বিদেশি, তাদের বার্মার লোক, মুসলমান বলে, মুসলমান আমার মেরা ভাই, মেরা কালেমাগো মুসলমান, এই জন্য তো জায়গা দিছিলেন। আর তো কোনো হিন্দুদের তো জায়গা দিবেন না, খ্রিস্টানও তো দিবেন না 12 লাখ। তাহলে ভারতে অবৈধ বাংলাদেশিরা যখন আসবে তখন কেন কূটনৈতিক কথা বলেন? ওইখানে গিয়ে বলেন বার্মাকে। সেই জন্যই আমি বলি যে আমাদের কপাল ভালো, যে ভারতের আমাদের উভয়ের কপাল ভালো যে বাংলাদেশের পাশে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী স্টেট ছিল। বার্মার মতো স্টেট থাকলে এই 50 লাখের তো 5 দিনের মধ্যে বাংলাদেশে পাঠায় দিত। আলহামদুলিল্লাহ বলেন, আলাদা শুকরানা নামাজ পড়েন, যেটা দেওবন্দের মৌলানা নামাজ পড়ে যে হে আল্লাহ ভারতে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাও, স্পেশাল নামাজ পড়ে না? স্পেশাল নামাজ পড়েন মাঝে মধ্যে যে হে আল্লাহ তুমি আমাদের ভারতের মতো একটা বোকা, ভারতের মতো একটা নিরীহ, ভারতের মতো একটা শক্তিমান ভদ্র প্রতিবেশী দিয়েছ। নাহলে বার্মার মতো যদি হইতো এতক্ষণ উষ্টা দিয়ে এই 50 লাখ তো পাঠাইতে পারলে আরো কিছু বোনাস আইনা এই দেশে পাঠাই দিত। সেটা বলেন। আপনি বার্মার বেলায় ওই কথা বলতে পারেন না? আসো কূটনৈতিক আলাপ, ওইখানে তো বলেন না। কারণ কি? কারণ বার্মা একটা অসভ্য স্টেট। মানে আমি বলছি না স্টেট, মানে তাদের কার্যকলাপে বার্মা অসভ্য নয়। বার্মা অত্যন্ত প্রাচীন সভ্যতা। আর ওইখানে তাদের যে পাঠিয়ে দিয়েছে, ওদের কে বলছিল ওইখানে গিয়ে 25টা পুলিশ স্টেশনে একবার বোমা মারতে? এরা নাকি কিছু বোঝে না, নিরীহ ভদ্রলোক বার্মার মুসলমানেরা। যে খাবে বার্মার, গীত গাইবে আরেক দেশে, ওদের উষ্টা দিবে না কি করবে? এটা বাংলাদেশ পাইছেন, ভারত পাইছেন যে দেশ বিরোধীদের বসায় বসায় খাওয়াবে? আপনাকে কে বলছিল 25টা পুলিশ স্টেশনে একবার হামলা করতে? কেন গেল তারা ওইটা করতে? আপনি খাবেন বার্মায়, থাকবেন বার্মায়, গীত গাবেন আরেক দেশের। আপনি যেরকম যেমন কুকুর অমন মুগুর দিয়ে দিছে, আপনি তাদের ওয়েলকাম জানাইলেন, ওইখানে তো বলতে পারলেন না কূটনৈতিক আসনে। আচ্ছা, ওই যে গুলি করে যে শিশুটাকে মেরে ফেললো ওই যে বার্মার সীমান্তে, সেই শিশুর ব্যাপারে তো আমরা নামই শুনি না, মিছিল করেন না। কিন্তু এখনো তো একেবারে এই দেশে তো ফেলানির মামা, খালু, ভাইস্তা, চাচা, মামা, জেঠা, ধর্ম ভাই, ধর্মস্বামী, ধর্মভাতার, ধর্মবাপ, অভাব নাই তো। ওই শিশুর ব্যাপারে কথা বলেন না কেন? বার্মার যখন সীমান্তে পোশাক পরে এসে যখন চিৎকার চেঁচামেচি করে, গান গায়, নাচে, সেগুলো কথা বলেন না কেন? জেলে নিয়ে যায় ধরে কথা বলেন না কেন? শুধু ভারতের বেলায় আসলে তো জজবা উঠে কেন? ওয়াই? 50 লক্ষ লোক ভারতে গিয়ে খাবেন, দাবেন, ঘুমাবেন, সেখানে হাঁকবেন, মুতবেন, সেখানে চিকিৎসা করবেন, কামাই রোজগার করে বাংলাদেশে পাঠাবেন। তারপরও সে ভারত খারাপ। ভারতে 50 লক্ষ লোক পালতেছে খারাপ, আর রোহিঙ্গারা বার্মা 12 লক্ষ 15 লক্ষ পাঠিয়ে দিল। বার্মা আপনার খালাতো ভাই হয়ে গেল, আর ভারত হয়ে গেল সুধীর ভাই। এত ভয় পান কেন? বরং আমাদের কপাল ভালো, যেরকম একটা সভ্য ভারতের মতো একটা সভ্য রাষ্ট্র ছিল, বার্মার মতো হওয়া উচিত ছিল। তাহলে আমরা সোজা হয়ে যাইতাম। বার্মা যদি আজকে ভারতের মতো শক্তিশালী থাকতো, আমাদের চিটাগাং থাকতো 5 মিনিটের মধ্যে দখল করতো। 5 মিনিট, 5 মিনিটের মধ্যে 5টা উজুহাত দেখায় দখল করে নিত। আমাদের আলহামদুলিল্লাহ বলেছে যে আল্লাহ তুমি ভারতের মতো একটা শক্তিমান, বুদ্ধিমান, ভদ্র প্রতিবেশী, নিরীহ প্রতিবেশী, অনেক প্রতিবেশী আছে নিরীহ। বাংলাদেশে অনেক ধনী মানুষ দেখবেন। হ্যাঁ, আপনি কি বলছেন শূন্য হলে? ওইটাই আবার দেখান একটু প্লিজ। বাংলাদেশ শূন্য হলে ওরা নিজেদের মারামারি করবে লিবিয়া সিরিয়া। না, এরা লিবিয়া সিরিয়া হলেও এদের আপত্তি নেই। যারা বাংলাদেশের বেশিরভাগ মুসলমান লিবিয়া সিরিয়ার মতো কাটাকাটি মারামারি করলেও তাদের আপত্তি নেই।
এটা আপনারা এটা যারা অমুসলিম তারা একভাবে বুঝে, মুসলমানরা তো দেখেন না মারামারি কাটা, ভারতে কি পাকিস্তান আর আফগানিস্তান কি মারামারি হচ্ছে না, ওটা নিয়ে কথা বলে? কেউ কথা বলে না। রোহিঙ্গার সাথে তো বাংলাদেশি অবৈধ মুসলমানদের সাথে এক কাতারে ফেলতে পারেন না। রোহিঙ্গাদের তাদের বলা, তারা বলতেছে তারা বার্মার, বার্মা বলতেছে তারা তাদের না।